শুনছেন? কেউ আছেন? আমাকে একটু জল দিন না। কেউ কোথাও আছেন? আমার গলাটা একেবারে তৃষ্ণায় ফেটে যাচ্ছে। একটু জল দিন না। কেউ আছেন? কেউ কোথাও আছেন? স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভের নিবেদন হন্টেড 100-এ এখন আপনারা শুনছেন শুভদীপ চক্রবর্তীর লেখা গল্প তৃষ্ণা। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। লেখক শুভদীপ চক্রবর্তী বিভিন্ন ধারার সাহিত্য সৃষ্টিতে স্বচ্ছন্দ হলেও ভৌতিক, অলৌকিক, গোয়েন্দা ইত্যাদি ধারার গল্পে তার বিশেষ ঝোঁক। তার বিভিন্ন লেখা ইতিমধ্যেই বিভিন্ন পত্রপত্রিকা এবং গল্প সংকলনে প্রকাশিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য অঙ্কুর পত্রিকা, স্বপ্নচারী পত্রিকা, বৈকল্পের শারদ সংখ্যা শিউলি, বাঁশুরি, বৈকল্পের শ্রাবণ সংখ্যা, অনুরণন পত্রিকা ইত্যাদি। এছাড়াও অনলাইন পত্রিকা বৈষয়িতেও তার লেখা বহু গল্প প্রকাশিত আছে। আজ গল্প পাঠে রয়েছেন ব্রতদীপ। অন্যান্য চরিত্রে প্রীতম, সৌমিক, বর্ণালী, মৌমিতা এবং রূপম। গল্পের সূত্রধার অনন্যা। প্রচ্ছদ অলঙ্করণে শ্রাবর্ণ, স্ক্রিবলিং মাইন্ড। শব্দগ্রহণ অনন্যা। আবহ এবং সম্পাদনায় ফিনিক্স। পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। এখন শুনছেন আজকের গল্প তৃষ্ণা। ছোট্ট অত্রি বিছানায় বসে খেলনা নিয়ে আপন মনে খেলা করছিল। এমন সময় ঘরে প্রবেশ করে সৌগত রিমাকে বলল, ভাবছি এবার একটু কদিনের জন্য বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ, কি বলো? খাটে জড়ো করে রাখা জামা কাপড় গোছাতে গোছাতে সৌগতর দিকে না তাকিয়ে রিমা জিজ্ঞেস করল, তাই এবারে কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে শুনি? সৌগতর এই অভ্যাসের সঙ্গে রিমা পরিচিত বিয়ের আগে থেকে। সৌগত রায় একজন প্রফেশনাল ফটোগ্রাফার। ছবি তোলাটা যার নেশা, পেশা এবং ভালোবাসা। বিভিন্ন পত্রপত্রিকার জন্য এবং ব্যক্তিগত প্রয়োজনেও ছবি তুলে থাকে সৌগত। কাজের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যেতে হয় সৌগতকে, কখনো রাজ্যের বাইরে, আবার কখনো বা দেশের বাইরেও। বিয়ের পর রিমাকেও নিয়ে গেছে বহুবার। এই সুবাদে দুজনের ঘোরাও হয়। সৌগত বলল, এবারে যাব রূপচাঁদনগর। নামটা শুনে রিমা, যার ভালো নাম বৈশালী, এবার মুখ তুলে সৌগতর দিকে তাকালো। সৌগত হেসে বলল, আরে তুমি তো জানোই এখন বসন্তের শুরুর দিক। এখন গেলে বীরভূমের এই গ্রামটাতে যে অপরূপ সৌন্দর্য দেখা যায়। বিভিন্ন ফুলের সম্ভার, বিভিন্ন পাখি, সেসব আমাকে প্রবলভাবে টানে। রিমা গুম হয়ে বসে থাকে বিছানায়। অবশেষে বলে, তোমাকে ওই গ্রামেই যেতে হবে? আরো কিছু বলতে যায় রিমা, কিন্তু তাকে থামিয়ে দিয়ে তার পাশে বসে সৌগত বলে, দেখো, সেসব তো কত বছর আগেকার ঘটনা। তুমি এখন ওসব নিয়ে পড়ে আছো? কোনো কথা নয়, অত্রিকে মায়ের কাছে রেখে যাব। বেশি না, ওই 5 দিনের ট্যুর হবে। আর ঘর আমি অলরেডি বুক করে ফেলেছি, বুঝেছো? ব্যাগপত্র যা গোছানোর গুছিয়ে নাও। চলো এবার ঘুরে আসি। আর কোনো উত্তর না দিয়ে আপন মনে ঘরের কাজে মন দিলেও রিমার মন খচখচ করতে থাকে। রূপচাঁদনগর নামের মধ্যে যদিও নগর আছে, কিন্তু আদতে সেটা গ্রাম। যদিও একসময় নগর ছিল বটে। বীরভূমের এই এলাকাটা একসময় খুব বড় জমিদারি আওতায় ছিল। বড় হাট বসত। বিভিন্ন এলাকা থেকে বড় বড় ব্যবসাদারেরা এসে জিনিসপত্র কেনা বেচা করত। এখনো তার ধ্বংসাবশেষ বিভিন্ন জায়গায় রাখা আছে। জমিদারি ধ্বংস হওয়ার পর জনবসতি যে অনেক বেড়ে গেছে তা নয়। এই জায়গাটা এখনো শহরের আধুনিকতার আড়ালে বেশ খানিকটা লুকিয়ে।
এখনো জমিদার বাড়ির বেশ কিছু অংশ রয়ে গেছে। দালানের গা দিয়ে বেড়ে উঠেছে বট, অশ্বত্থ গাছ, ছোট ছোট টিলার উপর নাম না জানা ছোট বড় বিভিন্ন ফুল গাছের সমারোহ। এক কথায় যারা ফটো তুলতে ভালোবাসে তাদের কাছে এই জায়গাটা স্বর্গের থেকে কম নয়। বছরের এই সময়টায় সৌন্দর্য এত বেশি থাকার কারণে সৌগত অন্যান্য জায়গার থেকে এই রূপচাঁদ নগরের মতো নিরিবিলি গ্রামটাকেই পছন্দ করেছে। পরদিন দুপুরে হাওড়া স্টেশনে এসে 2:25 শতাব্দী এক্সপ্রেস ধরল সৌগত আর রিমা। বিকেল 4টে নাগাদ বোলপুর স্টেশনে নামে তারা। স্টেশনের বাইরে লক্ষ্য করে তাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে একটি জিপ। ড্রাইভার জানায় যে কটেজ তারা বুক করেছে সেখান থেকেই পাঠানো হয়েছে। বীরভূমের ঠান্ডাটা কলকাতার থেকে অনেকটা বেশি। ঝটপট গাড়িতে উঠে বসে গন্তব্যের দিকে রওনা দেয় তারা। রূপচাঁদনগর বোলপুর স্টেশন থেকে গাড়িতে প্রায় ঘন্টা দুয়েকের পথ, যেখানে জনবসতি প্রায় নেই বললেই চলে। তবে এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কটেজ। কটেজের মালিকরা দিনের হিসাবে এগুলো ভাড়া দিয়ে থাকে। মূলত শীতকালের দিকে পর্যটকদের ভিড়টা বেশি হয়, কিন্তু এখন যেহেতু বসন্তকাল চলছে আর বীরভূমের দিকে গরমটা একটু তাড়াতাড়ি পড়ে, তাই কটেজগুলো প্রায় ফাঁকাই পড়ে আছে। ভ্রমণ প্রেমী মানুষের ভিড় একদম নেই। কটেজগুলো কাঠের তৈরি আর বিক্ষিপ্তভাবে ছড়ানো। একটা থেকে অপরটার দূরত্ব অনেক। মাঝখানে ছোটখাটো জঙ্গল, নিরিবিলি পরিবেশ। সিজন প্রায় শেষের দিকে। হয়তো এবারের মতো বুকিং শেষ, আবার খুলবে পরের বছর শীতের আগে। এই সমস্ত আলোচনাই চলছিল জিপের ড্রাইভার ও সৌগতর মধ্যে। বেশ অনেকটা পথ। স্টেশন থেকে প্রায় ঘন্টাখানেকের মসৃণ পিচের রাস্তা, তারপর ডান দিকের এবড়ো খেবড়ো মাটির রাস্তা। জিপ ছুটে চলেছে গন্তব্যের উদ্দেশ্যে। অবশেষে একটা কাঠের ছোট্ট সুন্দর কটেজের সামনে এসে জিপটা থামল। গাড়ি থেকে নেমে পড়ল সৌগত আর রিমা। দূর থেকে একটা কম বয়সী ছেলে গামছা গলায় আর একটা ছেঁড়া ফতুয়া পরে দৌড়ে এসে সহাস্য মুখে জিপের কাছে এসে দাঁড়াল। নিজের ক্যামেরার ব্যাগটা যত্ন সহকারী গাড়ি থেকে নামাতে নামাতে সৌগত ছেলেটাকে বলল, আরে বিনোদ যে, কতদিন পরে দেখলাম। হ্যাঁ, এখনো এখানে কাজ করছিস? বিনোদ হেসে ঘাড় নেড়ে সৌগতকে বলল, হ্যাঁ বাবু, বহুদিন পর এলেন যে। আমিও ভাবছিলাম কবে আপনি আবার আসবেন। সেই সেবারে যে এলেন, কত ফটো তুলে নিয়ে গেলেন। আমার ফটোও তো তুলেছিলেন, আমার কিন্তু এখনো মনে আছে। সহাস্য মুখে রিমার দিকে একবার চোখাচোখি করে সৌগত বলল, বাহ বাহ বাহ, মনে রেখেছিস দেখছি। হ্যাঁ, নে নে, ব্যাগপত্র সব নামা, ঘরে নিয়ে চল। অনেকটা রাস্তায় এসেছি বস, খুব ক্লান্ত। তার কথা মতোই বিনোদ সমস্ত জিনিসপত্র নামিয়ে কটেজের ভেতর নিয়ে গেল। 113 নম্বর কটেজের চাবিটা বিনোদ সঙ্গে করে নিয়ে এসেছিল। কটেজের মালিক ব্যক্তিগত প্রয়োজনে বাইরে যাওয়ায় চাবিটা বিনোদের কাছেই রেখে গেছে। ঘরে ঢুকে রিমা চারিদিক ভালো করে দেখতে শুরু করলো। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, খুব বড় হয়তো নয়, তবে পরিপাটি। দেয়ালের চারদিকে আটকানো বিভিন্ন অয়েল পেইন্টিং। কোনটায় আছে পাহাড়ের অপূর্ব চিত্র, আবার কোথাও শোভা পাচ্ছে কোনো ইংরেজ শিকারের, হরিণ শিকারের দৃশ্য। প্রবেশপথের দরজার দুপাশে মাটি থেকে প্রায় 7 ফুট উঁচু এবং 10 ফুট চওড়া দুটো পুরু কাঁচ কায়দা করে দেওয়ালের সঙ্গে আটকানো, যার জন্য ঘর থেকেই বাইরের পরিবেশ খুব স্পষ্টভাবে দেখা যায়। দরজা দিয়ে ঢুকেই বড় একটা ডাইনিং, তার পাশে ফায়ারপ্লেস। ফায়ারপ্লেসের প্রয়োজনটা ভালোই পড়ে শীতকালে, কারণ পাহাড়ি ও পাথুরে অঞ্চল বলে তাপমাত্রা শীতকালে ভালোই নেমে যায়। পাশে একটা বেডরুম, একটা কিচেন আর একটা বড় রুম, যাতে দুটো বড় সোফা আছে বসে আড্ডা দেওয়ার জন্য। তার পাশে ছোট্ট কাঠের দরজা, যেটা দিয়ে বেসমেন্টে যাওয়া যায়, যেখানে বাড়ির ইলেকট্রিসিটির তার, মিটার এবং বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস রাখা থাকে। বিনোদ তার কাজকর্ম সেরে সৌগতর কাছে কিছু টাকা নিয়ে বিদায় দিল। যাওয়ার আগে বলল, বাবু, বাজার আমি রোজ এনে দিয়ে যাবোক্ষণ, ঠিক আছে? আর রান্নার জন্য ভাববেন না, রান্নার জন্য একজনকে মালিক ঠিক করে রেখেছে। সে রোজ এসে সন্ধ্যেবেলায় রান্না করে দিয়ে যাবে, কেমন? তা সে কখন আসবে শুনি?
সে ম্যাডাম প্রতিদিন সন্ধ্যের মধ্যেই আসবে। ওর বাড়ি আমাদের পাড়াতেই। বয়স হয়েছে তো। ওর নাম শকুন্তলা। আমরা যদিও মজা করে শকু বুড়ি বলে ডাকি, আপনি শকু বলে ডাকতে পারেন, কোনো চিন্তা নেই। তবে তার হাতের রান্নাটা বাবু বেশ চমৎকার। কথা শেষ করে হেসে বিদায় জানিয়ে বিনোদ চলে গেল। রাস্তা খারাপ থাকে, স্টেশন থেকে এতটা আসতে প্রায় 7টা বেজে গেছে। বাইরেটা যেহেতু জঙ্গলে ঘেরা, তাই অন্ধকারটা যেন আরো নিবিড়। ঘরের সব আলো জ্বালিয়ে সোফায় গা এলিয়ে ক্লান্তভাবে বসল রিমা। ডাইনিং এ নিজের প্রিয় ক্যামেরার ব্যাগগুলো সযত্নে গুছিয়ে রাখছিল সৌগত। তার সঙ্গে কথা বলতে বলতে জল খাওয়ার জন্য সাইড ব্যাগ থেকে বোতলটা বার করল রিমা। জলটা মুখে ঢালতেই কেমন যেন একটা অস্বস্তি হলো তার। জলটা না গিলে মুখের মধ্যে রেখেই বোতলটা সামনে তুলে ধরল সে। বিস্ফারিত চোখে দেখল বোতলের জলটার মধ্যে অসংখ্য ছোট ছোট সাদা সাদা পোকা কিলবিল করছে। গাটা গুলিয়ে উঠল দেখে। ছুটে গিয়ে বেসিনে জলটা মুখ থেকে ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে মুখ ধুতে লাগল। ব্যাপারটা সৌগত বুঝতে পারেনি, কারণ সে ছিল পাশের ঘরে। ছুটে এসে রিমার কাঁধে হাত রেখে বলল, এই কি হয়েছে? রেগে লাল হয়ে রিমা বলল, এই জন্যই তোমাকে বলি ঘর থেকে বেশি করে জল আনতে। স্টেশন থেকে যে জলের বোতলটা কিনেছিলাম তাতে এক গাদা পোকা। কি হতে পারতো তুমি জানো? অবাক চোখে ঘরের মধ্যে সোফার উপর থেকে বোতলটা নিয়ে সৌগত দেখতে থাকল। কই, কোনো পোকা নেই তো, পরিষ্কার জল। রিমাকে সেটা দেখাতেই সে অবাক। বোতল থেকে একটু জল নিয়ে খেয়ে তার ঢাকনা আটকে সৌগত বলল, দেখো, দুজনেই বড় টায়ার্ড আছি। তাড়াতাড়ি ডিনারের ব্যবস্থা করতে হবে, ঘুমাতে হবে। ঘড়িতে তখন প্রায় সন্ধে 7:30। ঘরের দরজার একটা ছোট্ট টোকার আওয়াজ হলো। শব্দ পেয়ে সৌগত চিৎকার করে বলল, কে? দরজার উপরান্ত থেকে একজন বয়স্ক মেয়েলি ফ্যাস ফ্যাসে গলায় উত্তর এলো, আমি আমি শুকু। সৌগত গিয়ে দরজাটা দিল খুলে। দেখল একজন কুঁজো হয়ে যাওয়া বয়স্ক মহিলা। পোশাক আশাক খুবই মলিন। হাত জোর করে বলল, বাবু, আপনারা আজকে আসবেন এ আমাকে বিনোদ বলেছিল। রাত হয়ে আসছে তো, এই রান্না বান্না করে দিই। রিমা ফ্রিজ খুলে দেখল তাতে প্রয়োজনীয় সবজি এবং মাছ, মাংস ইত্যাদি সামগ্রী সবই রয়েছে। শুকুবুড়িকে আজকে রাতের জন্য রুটি আর দেশি চিকেনের কারি করতে বলে ঘরে চলে যায় রিমা। শুকুও রান্নাঘরে নিজের কাজে মন দেয়। রিমার মনটা একটু আগেই ঘটে যাওয়া ঘটনার জন্য অস্বস্তিতে ভরপুর হয়েছিল। খানিকক্ষণ পর বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে মনটা একটু হালকা হলো। পোশাক পরিবর্তন করে দুজনে ডাইনিং টেবিলে এসে উপস্থিত হলো। রান্না শেষ করে ঘণ্টাখানেক পরেই তাদের বিদায় জানিয়ে শুকু বুড়ি চলে গেছে। বলে গেছে পরদিনের রান্নাও সে করে ফ্রিজে রেখে গেছে, আবার সে পরদিন সন্ধ্যাবেলা আসবে। ডিনার টেবিলে বসে নানা কথা আলোচনা করতে করতে খাচ্ছিল রিমা আর সৌগত। সৌগত বলল, সত্যি বুড়ির হাতের রান্নার তারিফ করতে হবে। ওহ, চিকেনটা জাস্ট ফাটাফাটি হয়েছে। প্লেটের রুটিটার একটি টুকরো ছিঁড়ে যেই মাংসের ঝোলের মধ্যে সেটা ডোবাতে যাবে, এমন সময় কিছু একটা দেখে সৌগত গেল থমকে। প্লেটের মধ্যে রাখা মাংসের টুকরো দুটো যেন নড়ছে, ঠিক যেমন মাংসের দোকানে সদ্য কাটা মুরগির শরীরটা স্নায়বিক উত্তেজনার কারণে বেশ কিছুক্ষণ নড়ে। খানিক্ষণ বিস্ফারিত চোখে অপলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে সৌগত। রিমা অবাক হয়ে সৌগতকে একটু ধাক্কা দিয়ে বলে, কি গো, কি হলো? চমক ভাঙে সৌগত। প্লেটের দিকে তাকিয়ে দেখে একবার, কই না তো, সব তো ঠিকই আছে। রিমা বলে, কি হলো? একটু আগে যে রান্নার এত প্রশংসা করছিলে, এখন তাহলে এইভাবে বসে আছো কেন? খাবে না নাকি? রিমাকে কিছু বলে না সৌগত। উঠে পড়ে টেবিল থেকে। হ্যাঁ, না না, কিছু না। আসলে এতটা জার্নি করার পরে বেশি খাওয়ার ইচ্ছে নেই আমার, ওই জন্যই আর কি। আমি উঠি। বলে হাত ধুয়ে নিজের বিছানায় চলে যায় সৌগত। কিছুই বুঝতে পারে না রিমা। নিজের খাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে পরিষ্কার করে সেও ঘরে চলে যায়। বড্ড ক্লান্ত ছিল দুজনে।
বিছানায় শোয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে যখন রিমার ঘুম ভাঙে তখন ঘড়িতে 7টা পেরিয়ে গেছে। চোখ খুলে বিছানার পাশে তাকিয়ে দেখে সৌগত নেই। কোনো নতুন জায়গায় বেড়াতে গেলেই এটা সৌগতর জন্য খুব সাধারণ ব্যাপার। রিমা জানে ভোর হতে না হতেই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ে তার বর। বেশ কিছু সুন্দর ছবি তুলে সে ফিরে আসে রিমার ঘুম ভাঙার ঠিক পরে। আজও তার ব্যতিক্রম হলো না। বেশ কিছু ছবি তুলে গলায় ক্যামেরা ও কাঁধে একটা সাইড ব্যাগ ঝোলানো অবস্থায় 7:30 নাগাদ যখন ঘরে প্রবেশ করলো সৌগত, তখন রিমা কফির কাপ হাতে সোফায় বসে মোবাইলে ফেসবুক স্ক্রোল করছে। সৌগতকে দেখে বলল, হলো ছবি তোলা, এবারে বসো, বিশ্রাম নাও, একটু কফি খাও। সহাস্যে সৌগত বলল, আজ কি যে মিস করলে রিমা। সকালের এই গ্রাম্য পরিবেশ যে কি মায়াময় সে কি বলবো তোমায়। কিছু অসাধারণ ছবি তুলেছি বটে, দাঁড়াও কফিটা খেয়ে নিয়ে তোমাকে দেখাচ্ছি। কফি খেতে খেতে ক্যামেরাটা সামনে এনে নানা বোতাম টিপতে লাগলো সৌগত। তারপর রিমাকে দেখানোর জন্য আজকের তোলা ছবিগুলো একের পর এক খুলতে শুরু করলো সে। কিন্তু এ কি, ভুরু কুঁচকে যায় সৌগত, অবাক হয়ে যায় সে। ছবি তোলায় এত পারদর্শী সে, দীর্ঘদিনের অভিজ্ঞতা তার, অথচ তার আজকের একটা ছবিও স্পষ্ট আসেনি। মনে হচ্ছে ছবি তোলার সময় ক্যামেরার লেন্সের উপরে কেউ যেন হাত রেখেছে প্রতিবার। তাই কেবল 5টা আঙুলের ফাঁক দিয়ে যেটুকু দেখা যায় সেটুকুই এসেছে প্রত্যেক ছবিতে। প্রথমটায় একটা বিরক্তি, কষ্ট, রাগ, মন খারাপ একসঙ্গে চেপে ধরে সৌগতকে। এত কষ্ট করে তোলা ছবিগুলোর এই হাল দেখে কফির কাপটি সরিয়ে রাখে সে। আর ইচ্ছে করে না খেতে, ক্যামেরাটাও সরিয়ে রাখে। বরের এমন অবস্থা দেখে কাছে এসে মাথায় হাত বুলিয়ে রিমা বলে, মন খারাপ করো না, হয়তো ঘুমের ঘরে উঠে গেছো অত ভোরে, ঠিকঠাক ছবিগুলো তাই ওঠেনি, পরে না হয় আবার চেষ্টা করো। রিমার দেওয়া সান্ত্বনাতে খুব একটা শান্তি আর স্বস্তি পায় না সৌগত। নিজের ঘরে গিয়ে ল্যাপটপ খুলে কাজ করতে শুরু করে। রিমা বুঝতে পারে যে তার ছবি পাগল বরের যে পরিমাণে মন খারাপ, তাতে যতক্ষণ না কোনো ভালো মনের মতো ছবি তুলতে পারছে ততক্ষণ কোনো কিছু করেই ভুলিয়ে রাখা যাবে না। তাই রিমাও নিজের কাজে মন দেয়। বিকেল 4টে নাগাদ আবার বেরোনোর জন্য তৈরি হয় সৌগত। কিন্তু এবারে রিমাকেও সঙ্গে নিয়ে যেতে চায় সে। বলে, এই শোনো, একটা ভালো স্পট দেখে এসেছি, সেখানে তোমার একটা সুন্দর ছবি তুলে দেব। ছবিটা আমাদের শোয়ার ঘরে বাঁধিয়ে রাখবো, যা লাগবে না। ছবি তোলার কথা শুনে রিমা খুবই উৎসাহিত হয়। সৌগতর দেওয়া প্রিয় চুড়িদারটা পরে তৈরি হয় সে। ড্রেসিং টেবিলের উপর সাজিয়ে রাখা তার প্রিয় বিদেশি ব্র্যান্ডের পারফিউম নাইট কুইন তুলে নেয় সে। সৌগত একটু দূরে তার ক্যামেরা সামগ্রী ব্যাগে ঢোকানোর জন্য তৈরি করছিল। তার সঙ্গে গল্প করতে করতেই পারফিউমটা গলার কাছে স্প্রে করে রিমা। হঠাৎ কিছু একটা অনুভব করে সে জমে পাথর হয়ে যায়। তার বহু পরিচিত পারফিউমের বোতল থেকে বেরিয়ে এলো লোটাস পার্ল লেডিস পারফিউমের অতি পরিচিত সুমিষ্ট সুবাস। ভয় হাত থেকে পড়ে যায় পারফিউমের বোতলটা। আওয়াজ শুনে সৌগত ছুটে এসে জিজ্ঞেস করে, কি হলো? লোটাস পার্ল পারফিউমের গন্ধ। অবিশ্বাসের স্বরে রিমাকে সাহস দিয়ে একটা চাপা ভয় বুকে করে সৌগত বলে, কোথায়? আমি তো পাচ্ছি না। এই এক কাজ করো, তুমি বাইরে চলো, খোলা হাওয়াতে গেলে তোমার মনটা হয়তো হালকা হবে। রিমাকে সঙ্গে নিয়ে ক্যামেরার ব্যাগ হাতে বাইরে বেরিয়ে আসে সৌগত। রিমাকে চমকে দিয়ে তার নাকে পৌঁছয় তার পছন্দের নাইট কুইনের গন্ধ। নিজেকে স্বাভাবিক করে সৌগতর সঙ্গে হাঁটতে থাকে রিমা। 4:30 নাগাদ বেশ খানিকটা দূরে একটা পাহাড়ের কাছে উপস্থিত হয় দুজন। হ্যাঁ, সব ছবি ঠিকঠাকই এসেছে, কোনো অসুবিধা নেই। ছবি তুলতে তুলতে এবং মায়াবী পরিবেশে হাঁটতে হাঁটতে সময় কখন যে পেরিয়ে গেছে খেয়াল করেনি তারা। সৌগত নিজের হাত ঘড়িটা দেখে, সত্যি অনেকক্ষণ বেরিয়েছে তারা। 6টা পেরিয়ে গেছে এবং অন্ধকার হয়ে আসছে। বাড়ি ফেরার পথ ধরে দুজনে। বাড়ির সামনে এসে তারা দেখে
কটেজের দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে রয়েছে সুকু বুড়ি। তাদের ফিরতে দেখে বলে, আমি 6টার সময় এসেছি বাবু, আপনাদের অপেক্ষায় তখন থেকে দাঁড়িয়ে আছি। তাদের বেড়াতে যাওয়ার কথা সুকুকে জানিয়ে তালা খুলতে থাকে রিমা। এমন সময় সৌগত বলে, এই রিমা, দাঁড়াও তো একটু, তোমার আর শুকুর একটা ছবি তুলে রাখি। আগের বার যখন এসেছিলাম ওই বিনোদের ছবি তো মনে হয় তুলেছিলাম, কিছু স্মৃতি সঙ্গে থাকা ভালো। কটেজের বাইরে একটা বড় লাইট জ্বলছিল, তাতেই একটা ছবি তোলে সৌগত। রিমা বলে, তাড়াতাড়ি করো, অনেকক্ষণ ধরে কিন্তু দাঁড়িয়ে আছি বাইরে। রিমার তাড়াতে দরজা খুলে ঘরে প্রবেশ করে সবাই। ক্লান্ত হয়ে ক্যামেরাটা টেবিলের উপর রেখে ফ্রেশ হতে যায় সৌগত। ওদিকে সুকু রিমাকে জিজ্ঞেস করে রান্নাঘরে চলে যায় রাতের রান্নার আয়োজন করতে। খাওয়ার পর সৌগত ঘরের খাটের উপর বসে ল্যাপটপে কিছু কাজ করছে। রিমা বাইরের সব আলো নিভিয়ে দরজা বন্ধ করে সৌগতর পাশে এসে শোয়। কিছুক্ষণ পর ল্যাপটপ পাশে টেবিলে রেখে সৌগত রিমাকে জড়িয়ে ধরে তার কপালে একটা চুমু খায়। তাদের খাটের পাশের জানালাটা খোলা, তবে পর্দা দেওয়া। ঝিরঝির করে খুব মনোরম হাওয়া দিচ্ছে বাইরে। ঘরে ছোট্ট একটা নাইট বাল্ব জ্বলছে। এমন সময় রিমার মুখের দিকে নজর পড়ে সৌগতর। কিছু একটা মনে হতেই বুকটা তার ধরফর করে ওঠে। খানিকটা সরে যায় সে। রিমা অবাক হয়ে যায়। সৌগত রিমাকে বলে, তোমার মুখটা একবার মুছে নাও তো, ওই ওই ঠোঁটের ওপরের দিকটা। কিছু না বুঝে হাত দিয়ে মুখটা একবার মুছে নেয় রিমা। তারপর আবার তার মুখের দিকে তাকায় সৌগত। এবার সে একটা শান্তির নিঃশ্বাস ফেলে বলে, ওই তোমার ঠোঁটের ওপরে কিছু একটা লেগেছিল যেন। পলকের জন্য এই আলো আঁধারি পরিবেশে ওই সেটাকে একটা ওই ছোট্ট তিলের মতন দেখাচ্ছিল। কথাটা শুনে রিমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল, কিন্তু নিজেকে যথাসম্ভব শান্ত রেখে সে বলে, আগে কি কোনোদিন দেখোনি নাকি আমাকে? হঠাৎ করে আমার মুখে তিল আসবে কোথা থেকে? সত্যি ছাড়ো তো, তোমারও মাথাটা গেছে। এই জন্যই বলি, এত বাইরে বাইরে ঘুরবে না, এত কাজ করবে না, একটু রেস্ট নাও। বলে সৌগতর কাছে এসে তাকে জড়িয়ে সারা দিনের ক্লান্তিতে গা এলিয়ে দেয় রিমা। দুজনেই ঘুমিয়ে পড়ে। পরদিন আবারও নানান ছবি সংগ্রহ করতে সকাল সকাল বেরিয়ে পড়ে সৌগত। আজ সকালে ওঠার পর কেমন যেন এক অস্বস্তি কাজ করতে থাকে রিমার মধ্যে। তার মনে হয় কিছু একটা যেন ঘটছে তাদের সঙ্গে, কিন্তু কি, কেন? আপন মনে কফি খেতে খেতে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে সে। টি টেবিলের উপর রাখা আছে একগোছা খবরের কাগজ। কটেজে ঘুরতে আসা টুরিস্টরা বিভিন্ন সময় খবরের কাগজ সঙ্গে করে নিয়ে আসে। দেখে সে ভাবে, কেন যে বিনোদ এগুলো পরিষ্কার করে রাখেনি। একা একা বসে বিরক্তি বোধ করায় কাগজগুলোর দিকে হাত বাড়ায় রিমা। পুরনো কাগজগুলোর পাতা উল্টে দেখতে থাকে রিমা। হঠাৎ একটা কাগজের পাতার উপরের তারিখটায় চোখ পড়তে বুকটা কেমন যেন শূন্য হয়ে যায় তার। আজ থেকে 3 বছর আগের এমনই কোনো এক বসন্তের তারিখ। ভয় আর খোলার সাহস পায় না সে। সামনের টেবিলে নামিয়ে রাখে সেটা। এমন সময় জানালা দিয়ে এক দমকা হাওয়া আসে ঘরের মধ্যে, আর তাতেই কাগজটার কয়েকটা পাতা উল্টে একটা নির্দিষ্ট পাতায় এসে হঠাৎ যেন হাওয়া থেমে যায়, যেন কেউ কিছু দেখাতে চাইছে রিমাকে। চমকি সেদিকে তাকায় সে। খোলা পাতাটির নিচের দিকে একটা বড় জায়গায় 3 বছর আগেকার একটি খবরের হেডলাইন চোখে পড়ে। টেবিল থেকে কাগজটা তুলে নেয় আবার। তাতে লেখা, কলকাতার বিখ্যাত পরিবেশবিদ বীরভূমের জঙ্গলে নিখোঁজ। সঙ্গে ছোট এক টুকরো রঙিন ছবিও আছে। দেখে আঁতকে ওঠে রিমা। মুখ থেকে একটা ভয়সূচক আওয়াজ বের হয়। উঠে কোনো রকমে বাইরে গিয়ে জঙ্গলের ভিতরে ছুঁড়ে ফেলে দেয় কাগজটাকে। খানিকক্ষণ পর ক্যামেরা হাতে ঘরে প্রবেশ করে সৌগত। ভীত সন্ত্রস্ত মুখে তার সামনে গিয়ে দাঁড়ায় রিমা। বলে, শোনো, আমরা আমরা কালই এখান থেকে চলে যাব। আমি আমি এখানে আর থাকবো না। আমার আমার
খুব ভয় করছে। রিমাকে শান্ত করে সৌগত বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমারও সবসময় কেমন একটা অস্বস্তি হচ্ছে। এদিকে আমার মনের মতো একটা ছবিও তুলতে পারছি না। মনে হচ্ছে এবার যেন এখানে আসাটা একেবারে বৃথাই গেল আমাদের। বেশ, আজকে রাতটা কাটুক বুঝলে, কাল খুব ভোরে বেরিয়ে যাব আমরা। ম্যানেজার বাবুকে একটা ফোন করে বরং ওই জিপের ব্যবস্থাটা করে রাখতে বলে দেব। শুনে খানিক শান্তি পায় রিমা। সন্ধেবেলা সময় মতো শুকু এসে রান্না করে গেছে। মানসিক অশান্তির জন্য দুপুরে খাওয়ার পর একটু চোখ বুজে শুতেও পারেনি রিমা। একটা চেনা নামের অজানা আতঙ্ক গ্রাস করছে তাকে। রাতের বেলায় শোয়ার আগে রিমা সৌগতকে বলে, ঘরের সব জানলা দরজা বন্ধ করে দাও। আমার আমার ঠিক ভালো লাগছে না বাইরের হাওয়াটা। আর ঘরের দরজাটা ঠিক মতো লক আছে কিনা একবার চেক করে এসো। রিমার কথা মতো তাই করে সৌগত। ঘুমোতে যায় তারা। রিমার কিন্তু চট করে ঘুম আসতে চায় না। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে একসময় ঘুমিয়ে পড়ে সে। তখন ঘড়িতে কটা বাজে ঠিক জানে না রিমা। একটা গুনগুন করে মন্ত্র পড়ার আওয়াজ রিমার কানে আসতে থাকে। ঘুমটা ভেঙে যায় তার। ধর্মর করে উঠে বসে সে। দেখে সে বসে আছে ডাইনিং। তার সামনে লাল সিঁদুর দিয়ে এক বিশাল গোলাকার বৃত্ত আঁকা। তার ভেতরে জ্বলছে অসংখ্য মোমবাতি। তার মাঝখানে সৌগত এক দৃষ্টে তাকিয়েছে। গুনগুন করে পড়ে চলেছে কিছু অজানা মন্ত্র। প্রচন্ড ভয় হয় রিমা। হাত বাড়িয়ে ডাকতে যায় সৌগতকে। এমন সময় সামনের একটা ছোট্ট বাটি হাতে তুলে নেয় সৌগত, আর ডান হাতে নেয় একটা ধারালো ছুরি। অসংখ্য মোমবাতির আলোতে যার ফলাটা চকচক করে ওঠে। হঠাৎ মন্ত্র বলা থামায় সৌগত। রিমার দিকে তাকিয়ে এক অদ্ভুত মেলি স্বরে হাসতে শুরু করে। ধীরে ধীরে নিজের গলায় ডান দিক থেকে বাঁ দিক বরাবর ছুরি চালাতে শুরু করে সে। ঘন তাজা রক্ত হাতে ধরা বাটির মধ্যে পড়তে শুরু করে ঝরঝর করে। আতঙ্কে যেন কুঁকড়ে যায় রিমা। হঠাৎ সৌগত নিজের কণ্ঠে বলে ওঠে, রিমা রিমা আমার খুব কষ্ট হচ্ছে রিমা, আমার খুব কষ্ট হচ্ছে রিমা, রিমা রিমা খুব খুব কষ্ট হচ্ছে আমার রিমা। রিমা উঠে দাঁড়ায়, ভাবে দরজা খুলে বাইরে পালিয়ে যাবে। দৌড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা বন্ধ। গায়ের জোরে টানা সত্ত্বেও খোলে না সেটা। তার মানে দরজা বাইরে থেকেই বন্ধ। ছুটে গিয়ে দেওয়ালে সুইচ টিপে আলো জ্বালানোর চেষ্টা করে, কিন্তু কোনো আলোই জ্বলে না। মোবাইলটাও কাজ করছে না। পিছন ফিরে একবার সৌগতের দিকে তাকায় রিমা। দেখে হাতে ধরে থাকা বাটিটা রক্তে পরিপূর্ণ হয়ে গেছে। সেটাকে মুখের সামনে তুলে ধরে সৌগত। তৃপ্তি ভরে প্রায় এক চুমুকে অর্ধেক রক্ত খেয়ে নেয় সে। তারপর বাকিটা রিমার উদ্দেশ্যে তুলে ধরে। সঙ্গে শুরু হয় আবার সেই অস্বাভাবিক গলায় হাসি। দিশেহারা হয়ে দৌড়ে বাথরুমে গিয়ে ঢুকে দরজা বন্ধ করে দেয় রিমা। আতঙ্কে কাঁদতে শুরু করে সে। হাতরে কোন রকমে বেসিনটা খুঁজে পায়। মুখে জলের ঝাপটা দিতে থাকে। সে বুঝতে পারে না এখনো এসব কি স্বপ্ন নাকি সত্যি। এমন সময় এক কান্নার আওয়াজ কানে আসে তার। এই গলা যে তার খুব চেনা। একটা মেয়ের কাতর কণ্ঠের চিৎকার। আচমকাই রিমার হাতে থাকা মোবাইলের টর্চটা নিজে থেকেই জ্বলে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই নজর পড়ে বাথরুমের এক কোণার দিকে।
দেখে এক জরাজীর্ণ দেহ গুটিসুটি মেরে 2 হাঁটুর মাঝখানে মাথা গুঁজে বসে আছে। একভাবে কেঁদে চলেছে। তার সারা শরীর শুকিয়ে গেছে, যেন কঙ্কালের উপর চামড়া জড়ানো কেবল। রিমার শরীর যেন ভয়ে হিম হয়ে যায়। ধীরে ধীরে হাঁটুর মাঝখান থেকে মাথা তুলে রিমার দিকে তাকায় সেই ভয়ঙ্কর বিভীষিকা। এক মাথা চুলে সমস্ত মুখ ঢাকা, ফাঁক দিয়ে মুখের কিছু অংশ দেখা যাচ্ছে। পেটের মাঝ বরাবর রয়েছে একটি বড় গর্ত। রিমার দিকে তাকিয়ে বলে, কিরে, আমায় চিনতে পারছিস না বল? রিমা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে শুধু। হঠাৎ ধরফর করে রিমার দিকে এগিয়ে আসার চেষ্টা করে সেই প্রেত মূর্তি। সঙ্গে সঙ্গে দরজা খুলে বাইরে বেরিয়ে বাথরুমের দরজার ছিটকিনি লাগিয়ে দেয় রিমা। ছুটে যায় ডাইনিং, কিন্তু সেখানে সৌগতর সেই বিভৎস রূপকে আর দেখতে পায় না সে। নেই কোনো মোমবাতি, নেই কোনো সিঁদুরের ছিটে ফোটা। ডাইনিং থেকে তাদের শোয়ার ঘরের খানিকটা দেখা যায়। সেদিকে টর্চ মেরে এক ঝলক দেখে রিমা। পাতলা চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে সৌগত। তাহলে কি স্বপ্ন? সামনের টেবিল থেকে বোতলটা নিয়ে এক ঢোক জল খায় রিমা। মানসিকভাবে ক্লান্ত বিধ্বস্ত, সোফায় খানিকক্ষণ মাথা নিচু করে বসে মনে মনে ভাবে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে তার। আবার ঘুমোতে যাবার জন্য উঠে দাঁড়ায় সে, কিন্তু ডাইনিং এর কাঁচের উপরে দৃশ্য দেখে থমকে যায়। একে বাইরে সূর্যের তীব্র আলো, দিনের বেলা। অবাক হয়ে যায় রিমা। তাড়াতাড়ি ফোনের সময় দেখে 10টা। কোন 10টা? সকাল নাকি রাত? এমন সময় দেখে কাঁচের জানলার উপরে দাঁড়িয়ে আছে বিনোদ। দরজা খোলার জন্য আপ্রাণ ধাক্কা দিতে থাকে রিমা, কিন্তু বিনোদ যেন কিছুই শুনতে পাচ্ছে না, ঘরের ভেতরের কিছুই দেখতে পাচ্ছে না। বিনোদ যেন চিৎকার করে ওদের ডেকে কিছু একটা বলে চলেছে। রিমা তখন রেগে গিয়ে চেয়ার, টেবিল, ফুলদানি হাতের সামনে যা পায় ছুঁড়ে মারতে থাকে কাচের উপর, কিন্তু লাভ কিছুই হয় না তাতে। কাচের উপর সামান্য একটা চির অবধি হয়নি। রিমা দেখে যে বিনোদ এবার ধীরে ধীরে হেঁটে চলে যাচ্ছে। হঠাৎ রিমার খেয়াল হয় সৌগতকে ডাকতে হবে, বেরোতে হবে এই অভিশপ্ত কটেজ থেকে। ছুটে ঘরে গিয়ে সৌগতকে ডেকে তোলে রিমা। সকাল হয়ে গেছে সৌগত, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। এক্ষুনি চলো, আমাদের বেরোতে হবে। বলে তার হাত ধরে ডাইনিং এ উপস্থিত হয় রিমা। যা দেখে তাতে অবাক হয়ে যায় সে। বাইরে ঘুটঘুটে অন্ধকার। তাড়াতাড়ি ফোনে সময়টা দেখে আবার 1:30, রাত 1:30 বাজে। রিমা বুঝে উঠতে পারে না কি ঘটছে তার সঙ্গে। সে সৌগতকে বলে, তুমি কটেজের ম্যানেজারের ফোন নাম্বারটা দাও তো। সৌগত ফোনটা দিলে নাম্বার ডায়াল করে রিমা। 2 বার রিং হওয়ার পর ফোনটা রিসিভ করে ম্যানেজার সুবোধ কাঞ্জিলা। অত্যন্ত ভয়ার্ত কণ্ঠে রিমা বলে, সুবোধ বাবু, আমাদের বাঁচান। কেউ আমাদের কটেজের দরজা বাইরে থেকে বন্ধ করে ভয় দেখাচ্ছে। সুবোধবাবু যেন অবাক কণ্ঠে প্রশ্ন করে, কটেজ? কোন কটেজ? এবার রিমার রাগ হয়। কড়া গলায় সে বলে, সুবোধ বাবু, আমরা 113 নম্বর কটেজ থেকে বলছি। সৌগত রায় এবং বৈশালী রায় 3 দিন আগেই তো আমরা উঠেছি এই কটেজে। খানিক ব্যঙ্গের সুরে হেসে ওঠে সুবোধ কাঞ্জিলাল। তারপর হাসি থামিয়ে বলে ওঠে, রাত 1:30টার সময় মজা করার আর লোক পেলেন না আপনি? 5 বছর 3 হলো ও কটেজ পুড়ে গেছে। নতুন করে সারানোর কথা ভেবেছিলাম, কিন্তু যতবারই মিস্ত্রিরা কাজ করতে গেছে তারা হয় মারা গেছে, নয় নিখোঁজ হয়েছে। লোকে বলে ওটা নাকি ভুতুড়ে, তাই আর ওটা আমি সারাইনি, ওভাবেই পড়ে আছে। রিমা আবার বলে ওঠে, কিন্তু আপনার এখানকার চাকর বিনোদই তো সেদিন এই কটেজের চাবি খুলে দিল। সুবোধবাবু বিরক্ত হয়ে বলে ওঠে, আরে কে বিনোদ? বিনোদ নামে এখানে কেউ থাকে না, তবে ছিল একজন। ও ছোকরাকেও তো ওই কটেজের পাশে এমনিতে পাওয়া যায়। হয়তো কোনো জন্তু জানোয়ারের খপ্পরে পড়েছিল, সে নাড়ি ভুড়ি বার করে বাবারে বিচ্ছিরি কাণ্ড হয়েছিল একেবারে। চুপ করুন আপনি, কি সব বলছেন?
উল্টো দিকের মানুষটা তখনও বলে চলেছেন, তবে অদ্ভুত ব্যাপার কি জানিস, তার শরীরে এক ফোঁটাও রক্ত ছিল না, ঠিক যেমন তোর সঙ্গে হতে চলেছে। শেষের কথাগুলো যেন সুবোধ বাবুর নয়, মন থেকে ভেসে আসে খুব চেনা মেয়েলি কণ্ঠের তীক্ষ্ণ এক হাসি। তার পুরো শরীর যেন কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। কাঁচের উল্টো দিকে ঘরের বাইরে থাকা জায়গাটায় চোখ পড়ে রিমার। বাইরের কার্নিশে একটা আলো জ্বলছে, সেই আলোয় দেখতে পায় দাঁড়িয়ে আছে সুকু বুড়ি। বুকে যেন একটু বল পায় রিমা। দু হাত নাড়িয়ে তাকে ডাকতে থাকে সে, চিৎকার করে বলতে থাকে, দরজাটা খোলো, দরজাটা খোলো, আমাদের বের করো, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, দরজাটা খোলো। কিন্তু সুকু যেন কিছুই শুনতে পাচ্ছে না। আবার অসহায় বোধ করে রিমা। কাঁচে হেলান দিয়েই মেঝেতে বসে পড়ে সে। বাইরে ঝিরি ঝিরি হাওয়া বইছে, আশেপাশের গাছগুলোর মাথা দুলছে আর তার ছায়া এসে পড়ছে কুঁজো সুকো বুড়ির শরীরে। এরপরের দৃশ্যটা রিমা আশাই করতে পারেনি। সে দেখে কুঁজো হয়ে থাকা সুকু বুড়ি আস্তে আস্তে সোজা টান টান হয়ে দাঁড়ায়। মলিন সাদা বস্ত্র আর গায়ে নেই তার। আর কোথায় সেই ষাটোর্ধ্ব বুড়ি? এ তো একজন যুবতী। পড়ে আছে রিমার খুব চেনা পরিচিত একটা শাড়ি। বিক্ষিপ্তভাবে খানিকটা আলো গিয়ে পড়ে সেই যুবতীর মুখে, আর তাতে রিমা যা দেখলো তাতে তার শরীর প্রায় রক্তশূন্য হয়ে যায়। দাঁড়িয়ে থাকা নারী মূর্তির মুখের হাড়ের উপর মাংসের লেশ মাত্র নেই। সমস্ত চোখ মুখ জুড়ে কিলবিল করছে অসংখ্য সাদা পোকা, যেন বহুদিন আগে পুঁতে ফেলা কোনো পচা গলা মৃতদেহ সুসজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে মুখোমুখি। পাশবিক কণ্ঠে হেসে ওঠে সেই নারী মূর্তি। ভয় সৌগতকে কিছু একটা বলতে যাবে, কিন্তু সে খেয়াল করে সৌগত তার আশেপাশে কোথাও নেই। সৌগতর নাম ধরে ডাকতে থাকে রিমা। এমন সময় কাঁচের ওপাশে আবার চোখ যায় তার। কখন যেন বাইরের সেই ভয়ঙ্কর প্রীতিনীর পাশে গিয়ে দাঁড়িয়েছে সৌগত। গলাটা চেরা, রক্তে ভেসে যাচ্ছে জামা কাপড়, কিন্তু মুখে এক বিভৎস হাসি। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিমার দিকে। আর্তনাদ করে ওঠে রিমা। কোন রকমে রিমা শোয়ার ঘরে ঢুকে দরজা বন্ধ করে। এবার যেন রিমা অনুভব করে যে সে আর এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। হঠাৎ চোখে পড়ে টেবিলের উপর সৌগতর ক্যামেরাটা পড়ে আছে। তাড়াতাড়ি গিয়ে সেটা হাতে তুলে নেয়। আগের দিন সৌগত যে ছবিটা তুলেছিল তারও সুকু বুড়ির সেটা খুঁজতে থাকে। খুঁজেও পায় একসময়। দেখে ছবিতে রিমা নিজে আছে ঠিকই, কিন্তু পাশে যে আছে সে সুকু নয়, যেন একটা অন্ধকার জমাট বাঁধা অবয়ব। হঠাৎ স্ক্রিনে তার ছবিটা যেন বিকৃত হতে শুরু করে। ছবিটা যেন জীবন্ত। রিমা দেখে ছবিতে সে তার পার্স থেকে একটা ছুরি বার করছে। তারপর সেটা সজোরে ঢুকিয়ে দেয় নিজেরই গলায়। আর প্রায় সঙ্গে সঙ্গেই অসম্ভব যন্ত্রণা অনুভব করে সে, যেন তার দম বন্ধ হয়ে আসছে। আতঙ্কে ক্যামেরাটা বন্ধ করে দেয় রিমা। আর তখনই আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায়। রিমার মনে হয় এ বাড়ি যেন জীবন্ত, প্রতিটা বস্তু যেন তাকে এক দৃষ্টিতে দেখছে। বাঁ হাতে ধরা ফোনের টর্চটা তখনও জ্বলছে। ভয় ভয় সেটা ঘরের চারিদিকে ঘোরাতে থাকে রিমা। হঠাৎ চোখ আটকে যায় ঘরে থাকা অয়েল পেন্টিংটার দিকে। তার স্পষ্ট মনে আছে ছবিতে ইংরেজ শিকারী হরিণের দিকে বন্দুক তাক করেছিল, কিন্তু এখন সেই বড় অয়েল পেন্টিং এর কেবলমাত্র হরিণ। তাহলে শিকারী গেল কোথায়? এমন সময় দরজার বাইরে ভারী বুটের শব্দ শোনা গেল। দরজায় প্রচন্ড জোরে কেউ যেন পদাঘাত করছে আর প্রচন্ড আক্রোশে বারবার বলছে, ওপেন আপ, ওপেন আপ। কান ফাটা শব্দ যেন সহ্য করতে পারে না রিমা।
মাটিতে কুঁকড়ে বসে নিজের দু কান চেপে ধরে। হঠাৎই সমস্ত আওয়াজ যায় থেমে। চারিদিকে যেন রাতের অপার নিস্তব্ধতা। জঙ্গল থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক। একসময় ঘরের বন্ধ দরজার ওপারে শুনতে পায় সৌগতর চিৎকার। রিমা, রিমা তুমি কোথায়? রিমা, রিমা কোথায় তুমি? রিমা! সেই কাতর ডাকে রিমা নিজেকে ঠিক রাখতে পারেন। ফোনের আলো জেলে দরজা খুলে ডাইনিং এ বেরিয়ে আসে সে। দেখে সত্যি সত্যি সেখানে সৌগত দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে জড়িয়ে ধরে তাকে। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে, কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? দেখো কি সব করছে আমাদের সঙ্গে। আমি বলেছিলাম আমাদের এখানে থাকাটা ঠিক নয়। সৌগত রিমার মাথায় হাত বুলিয়ে বলে, আমিও তো তোমাকেই খুঁজছিলাম। কোথায় ছিলে বলো তো? আচ্ছা ছাড়ো ছাড়ো সেসব। মনে হচ্ছে কারেন্ট নেই। আমার সঙ্গে বেসমেন্টে চলো। যদি ছোটোখাটো কোনো সমস্যা হয় নিজেই সারিয়ে নিতে পারবো। এইভাবে অন্ধকারে সারাটা রাত কাটানো যাবে না। শোনো, তুমি আর কোনো চিন্তা করো না। আমরা সকাল হলে এখান থেকে বেরিয়ে যাব। এতক্ষণে যেন রিমা একটু শান্তির নিঃশ্বাস নেয়। আঁকড়ে ধরে সৌগতর হাত। টর্চ মারতে মারতে এগোয় রিমা। একদম কোণের নিচু ও ছোট্ট দরজাটা খোলে সৌগত। ভেতরের একটা সিঁড়ি করা আছে, কাঠের সিঁড়ি। নিচে আছে কিছু আসবাবপত্র, পুরনো ভাঙাচোরা সোফার কিছু অংশ এবং ইলেকট্রিক মিটার। ফোনের টর্চটা সামনে ধরে নিচে নামতে থাকে রিমা। ঠিক তার পেছনে হাত ধরে আছে সৌগত। জমাট বাঁধা অন্ধকারের মধ্যে চারিদিকে টর্চের আলো ঘুরিয়ে দেখতে থাকে। হঠাৎ এক জায়গায় আলোটা গিয়ে পড়তে ওর সারা শরীর দিয়ে যেন এমনি শীতল স্রোত বয়ে যায়। সেদিকে তাকিয়ে অস্ফুট স্বরে রিমা বলে ওঠে, দিদি। আজ থেকে বছর চারেক আগে সৌগতর সঙ্গে আলাপ হয়েছিল রিমার দিদি রিচা, যার ভালো নাম ছিল চিত্রা। রিমা ও রিচা ছিল যমজ বোন, হুবহু একই রকম দেখতে। পার্থক্য শুধু একটাই, রিচার ঠোঁটের উপর দিকে ছোট্ট একটা দিক। এটাই দুই বোনকে আলাদা করত। রিচা একজন পরিবেশবিদ, এছাড়াও আরো একটি গুণ ছিল তার। রিচা খুব ভালো গান গাইত। আর সৌগত একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। কাজের সূত্রে বিভিন্ন কনফারেন্সে দুজনের দেখা হতো মাঝে মাঝে। কাজ পাগল শান্ত স্বভাবের সৌগতকে খুব ভালো লেগে যায় রিচার। অন্যদিকে সৌগতরও যে রিচার প্রতি দুর্বলতা ছিল সেটা বোঝা যায় যখন রিচার ভালোবাসার প্রস্তাবে দ্বিতীয়বার ভাবেনি সৌগত। দুজনের সম্পর্ক ছিল একদম পারফেক্ট, কিন্তু এই পারফেক্ট শব্দটা বাস্তবে বেশি দিন টিকতে পারেনি। কারণ এই সুন্দর সম্পর্কের মাঝে প্রবেশ করে তৃতীয় ব্যক্তি রিমা। কাজের সূত্রে কলকাতার ফ্ল্যাটে একাই থাকত রিচা। এবারে দিদির সঙ্গে সময় কাটাতে তার ফ্ল্যাটে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছিল রিমা। তখনই সৌগতর সঙ্গে তার পরিচয় করিয়ে দেয় রিচা। কোনদিনই নিজের বোন বা প্রেমিককে সন্দেহের চোখে দেখেনি রিচা। সেই সুযোগে তার চোখের আড়ালে গড়ে উঠেছিল গোপন প্রণয়ের বন্ধন। প্রায় বছর তিনেক আগে সৌগত আর রিচা ঠিক করে বীরভূমের এই রূপচাঁদনগর গ্রামে এমন পাহাড়ি মনোরম পরিবেশে দুজনে একসঙ্গে কিছু রাত কাটাবে। তারপর ফিরে গিয়ে দুজনে বিয়ে করবে। পরিকল্পনাটা মূলত সৌগতরই ছিল। রিচাও রাজি হয়ে যায়। ছবি তোলার অছিলায় দুজনে আসে এখানে। এক সন্ধ্যায় 113 নম্বর কটেজে এসে উঠেছিল তারা। সেদিনও বিনোদ তাদের মালপত্র বয়ে এনে পৌঁছে দিয়ে গিয়েছিল। স্বভাববশতই বিনোদের কিছু ছবি তুলেছিল সৌগত। যখন সব মালপত্র পৌঁছে দিয়ে বিনোদ বাড়ি ফিরছিল, তখন ফেরার রাস্তায় সে আবার রিচাকে দেখতে পায়। বেশ অবাক হয়েছিল বিনোদ। জিজ্ঞেস করেছিল, ম্যাডাম, আপনি তো একটু আগে স্যারের সঙ্গে কটেজে ছিলেন, তাহলে এত দূরে এখানে কি করছেন? রিচা উত্তর দিয়েছিল, কিছু না রে, যাওয়ার সময় জিপ থেকে আমার এই ব্যাগটা পড়ে গিয়েছিল, ওটাই নিতে এসেছিলাম। আলো আধারি থাকায় বিনোদ রিচার মুখের তিলের পার্থক্যটা বুঝতে পারেনি। রাতে খাওয়া দাওয়া শেষ করার পর একটা দামি ওয়াইনের বোতল খুলেছিল সৌগত।
রিচার জন্য ঢেলে দিয়েছিল কয়েক গ্লাস, নিজেও খেয়েছিল অবশ্য। ওই বিশেষ রাতটা রিচা প্রাণ ভরে আনন্দ করতে চেয়েছিল, তাই জিন্সের সঙ্গে সৌগত দেওয়া ব্লু টি শার্টটা পরেছিল সেদিন। সারা শরীরে মেখেছিল তার পছন্দের লোটাস পার্ল পারফিউম। সৌগতর অনুরোধে গিয়েছিল কিছু রোমান্টিক গান, তারপর সৌগতর সঙ্গে ঘুমোতে গেছিল নিজেদের ঘরে। খানিকটা নেশাগ্রস্ত থাকলেও কিন্তু রিচা সম্পূর্ণ অচেতন হয়নি। তাকে শুইয়ে দেওয়ার পর সৌগত চলে গেছিল সদর দরজাটা খুলতে। আবছা অন্ধকারে রিচা দেখেছিল সেই দরজা দিয়ে ঘরে প্রবেশ করছে রিমা। অবাক হয়ে তাকিয়েছিল রিচা। তাকে দেখে সৌগত ও রিমা ব্যঙ্গের সুরে হাসতে থাকে। তারপর রিচাকে ধরাধরি করে নিচের বেসমেন্টে নিয়ে গিয়েছিল তারা। কিছু বলার বা প্রতিবাদ করার ক্ষমতা রিচার শরীরে ছিল না। হাত পা বেঁধে হেলে রেখে উপরে উঠে দরজাটা বন্ধ করে দেয় ওরা। যাওয়ার আগে সৌগত কুটিল হেসে বলেছিল, তোমার বোন চেয়েছিল তোমাকে এখানে মেরে ফেলে রেখে যেতে, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসেছিলাম রিচা। কেউ কি নিজের ভালোবাসাকে নিজের হাতে মারতে পারে বলো? হ্যাঁ, থাকো এখানে পড়ে। নেশায় গলা জড়িয়ে যায় রিচার, কিন্তু তবুও কিছু যেন একটা বলতে চায় সৌগতকে। জড়িয়ে জড়িয়ে বলে, সৌগত, একবার একবার শুনে দাও প্লিজ। আমি 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 কথা শেষ হওয়ার আগেই সৌগতকে হ্যাঁচকা টানে বাইরে বের করে বেসমেন্টের দরজা বন্ধ করে দেয় রিমা। কষ্টে রিচার দু চোখ দিয়ে ঝরে পড়ে জল। সৌগত আর রিমা বেরিয়ে গেছিল কটেজ থেকে। হাত বাঁধা অবস্থাতেই কোনো রকমের জিন্সের পকেট থেকে ফোনটা বের করেছিল রিচা। ডায়াল করে সৌগতর নাম্বারে, কিন্তু সৌগত কলটা কেটে ফোন সাইলেন্ট করে দেয়। রিচা বুঝতে পারেনি সৌগত কেন এমন করছে। এটা কি কোনো মজা? ততক্ষণে নেশার ঘোর বেশ খানিকটা কেটে গেছিল তার। আবার ফোন করে সৌগতকে, কিন্তু ততক্ষণে সৌগত আর রিমা ব্যাগপত্র নিয়ে হাঁটতে হাঁটতে স্টেশনে যাওয়ার পথ ধরেছে। সৌগতর পকেটে সাইলেন্ট করে রাখা ফোনটা কোনোভাবে চাপ পড়ে রিসিভ হয়ে যাওয়ায় দুজনের কথোপকথন শুনতে পায় রিচা। রিমা বলছে, সত্যি সৌগত, তোমার প্ল্যানের জবাব নেই। কি করব বলো, তোমার দিদির যা জেদ, কিছুতেই পিছু ছাড়ছিল না। এদিকে যখন থেকে তোমার সঙ্গে আমার পরিচয় করিয়েছে, তখন থেকেই আমি তোমার প্রেমে পাগল। আমাদের সম্পর্কের বিন্দুমাত্র আঁচ যদিও পেত, তাহলে যে ও রাগের বশে কি করতে পারতো তা তুমি ভালো করে জানো। হ্যাঁ, ঠিকই বলেছ। যদি অন্যরকম করে বুঝিয়ে বলা যেত তাহলে হয়তো সব মিটে যেত। কিন্তু ও যে ধরনের মেয়ে, তাতে ওকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না, বলো সৌগত? তা যা বলেছো। বলে দুজনে হাসতে শুরু করে। সবকিছু নিঃশব্দে শুনেছিল রিচা। তারপর ফোনটা কেটে দেয়। রাগে ফোন আছড়ে ভেঙে চুরমার করে দেয়। অন্ধকারে চুপ করে পড়ে থাকে সে। দিন যায় রাত যায়, সময়টা ছিল বসন্তের মাঝামাঝি। শেষ বুকিং ছিল সৌগত রিচার নামে। তারপর প্রচন্ড ভাবে গরম বাড়তে থাকে, যার জন্য কোনো টুরিস্ট আরও আসেনি। তাই কটেজও দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এক ফোঁটা জলের জন্য পাগলের মতো চিৎকার করতে থাকে সে। কোথায় গে? ধীরে ধীরে শরীর শুকিয়ে যায় রিচার। একটু খাবার, একটু জলের জন্য হাহাকার করতে থাকে। কখন দিন কখন রাত কিছুই বুঝতে পারে না। সময়ের কোনো মাপজ্ঞান ছিল না। হয়তোবা দুপুর এখন, কারণ কাঠের দেওয়ালের ফাটল দিয়ে সরু এক ফালি কিরণ এসে পড়েছে মেঝেতে। তাতেই সে দেখতে পায় পুরনো একটা সোফার গা থেকে ভাঙা ও ছুঁচলো একটা কাঠ বেরিয়ে আছে। সমস্ত শরীরের শক্তি একত্রিত করে উঠে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ায় রিচা। তার
তারপর তীব্র গতিতে ছুটে যায় সেই দিকে। ভাঙা কাঠের ফালি রিচার পেটে ঢুকে ফোড় ফোড় হয়ে যায়। রক্তক্ষরণে ভিজে যায় বেসমেন্টের মেঝে। রিচা বুঝতে পারে মৃত্যু নিশ্চিত। একটা শান্তির হাসি হাসে সে। নিজেকে কোনো রকমে সরিয়ে নিয়ে আসে সোফার কাছ থেকে। নিচেতে পড়ে থাকা তাজা রক্ত দেখে লোভ হয় রিচার। কতদিন সে জল খায়নি। মেঝেতে লুটিয়ে পড়ে জিভ দিয়ে চেটে নেয় খানিকটা রক্ত। গলাটা ভিজতে যেন একটু তৃপ্তি পায় রিচা। তারপর চিরদিনের মতো স্থির হয়ে যায় সে। সেই রিচা আজ বেসমেন্টের ঘরে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সারা শরীর কঙ্কালসার, পচা মাংসে কিলবিল করছে পোকা। সামনে পড়ে আছে সৌগত। শরীরের বিভিন্ন অংশের মাংস যেন খুবলে তুলে নেওয়া হয়েছে। ধারালো নখগুলো সৌগতর মাথার চুলের মধ্যে বিক্ষিপ্তভাবে নাড়াচাড়া করতে থাকে রিচা। তারপর সৌগতর গালের কাছটায় মুখ নিয়ে গিয়ে বলে, কতদিন তোমায় দেখিনি বলো তো, কেমন আছো সৌগত? সৌগতর মধ্যে তখনও প্রাণ অবশিষ্ট ছিল। চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ে তার। রিচা বলে ওঠে, ওমা, ভয় পেয়ে গেলে নাকি? আমি তোমার প্রাণে মারবো না। নিজের ভালোবাসাকে কেউ মারতে পারে বলো? বলে চিৎকার করে ওঠে রিচা। আর প্রায় সঙ্গে সঙ্গেই ধারালো দাঁতের শাড়ি বসিয়ে দেয় সৌগতর গালে। এক কামড়ে ছিটে নেয় অনেকটা মাংস। চিবোতে থাকে সে। তারপর রিমার দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলে ওঠে, কতদিন খাইনি রে বোন, জানিস? বড্ড খিদে। তারপর খিলখিলিয়ে হেসে বলে, তোর বরের মাংসের কিন্তু খুব স্বাদ। এতক্ষণে রিমার খেয়াল হয় যে সে এখন একটা হাত ধরে আছে। তাহলে সেটা কার? বাদিকে তাকিয়ে দেখে কেউ নয় সে। সে কেবল ধরে আছে একটা হাত, যেটা কনুই থেকে কাটা। সৌগত শরীরের ডান হাতটা কনুই থেকে কেটে নেওয়া। ভয়ে কাটা হাতটা ছুঁড়ে মারে সামনের দিকে। চিৎকার করে বেরিয়ে আসে বেসমেন্ট থেকে। ছুটে পালাতে যায় বাইরে, কিন্তু ডাইনিং টেবিলের পায়াতে পা আটকে পড়ে যায় সে। আতঙ্কিত চোখে পিছনে তাকিয়ে দেখে বেসমেন্টের দরজা থেকে বিভৎস ভঙ্গিমায় হামাগুড়ি দিতে দিতে এগিয়ে আসছে রিচা। লকলকে জিভ, প্রতিশোধের আগুন জ্বলছে যেন। একদম কাছে এসে বলে, তোকে তো আমি ছাড়বো না। এত সহজে তোকে কি করে মৃত্যু দিই বলতো? তুই আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছিস রে বোন। রিমা কোনো রকমে নিজেকে টেনে সরিয়ে নিয়ে যেতে থাকে। একসময় জানালার নিচের দেওয়ালে পিঠ ঠেকে যায়। কাঁদতে কাঁদতে বলে, আমার ভুল হয়ে গেছে দিদি, আমার ভুল হয়ে গেছে। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে দিদি। আমাকে অত্রির কাছে যেতে দে, আমাকে ছেড়ে দে। রিমার দিকে তাকিয়ে চিৎকার করে রিচা বলে, তুই আমায় ছেড়েছিলি? তুই তো জানতিস সব। তুই তো জানতিস আমি প্রেগনেন্ট। বীরভূম থেকে ফেরার পর সৌগতকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যানটা তোর ছিল। তুই জানতিস ওকে আগে জানালে নিজের সন্তানকে কখনো অস্বীকার করতে পারবে না। তাতে তোর প্ল্যান ভেস্তে যাবে। ততক্ষণে রিমার মুখোমুখি চলে আসে রিচা। মুখগহ্বর থেকে বেরিয়ে আসা লম্বা জিভ রিমার সারা শরীরে বোলাতে থাকে। সেটা বলে, আমার বড় পিপাসা রে বোন, আমার বড় পিপাসা। রিমা বুঝতে পারে তার সমস্ত শরীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হঠাৎ ঘরের মধ্যে যেন সাইক্লোন শুরু হয়। প্রচন্ড হাওয়ার কুণ্ডলী যেন রিমার চারিদিকে ঘুরতে শুরু করে। শুকনো পাতার মতো রিমার শরীর যেন ভারশূন্য হয়ে উপরে উঠে যায়। ঠিক তার নিচে এসে দাঁড়ায় রিচার পিশাচি। কান ফাটানো শব্দে চিৎকার করে হাসতে থাকে।
রিমা জানে আর তার পালানোর পথ নেই। চারিদিকে তাকিয়ে দেখে সে একটা ভাঙা চোরা বুড়ো বাড়ির মাঝখানে এক পিশাচির মন্ত্র বলে হাওয়ায় ভাসছে। ডাইনিং টেবিলের ভাঙা গাছের টুকরো চারিদিকে ছড়িয়ে আছে। তার মধ্যে একটা বড় টুকরো তুলে নেয় রিচা, তারপর প্রচন্ড বেগে ছুঁড়ে মারে সেটাকে। রিমার পেট ফুঁড়ে ঢুকে ভাঙা কাঠের সিলিং গেঁথে যায় গাছের টুকরো। যন্ত্রণায় চিৎকার করে ওঠে রিমা, কিন্তু সেই চিৎকারও দীর্ঘস্থায়ী হয়, কারণ পিশাচির হাতের এক ইশারায় রিমার শরীর পেছন দিকে সরতে শুরু করে। ফলস্বরূপ পেট, বুক, মাথা বরাবর দুই ভাগে ছিঁড়ে যায়। শরীরের বিভিন্ন কাটা মাংসের টুকরো ধপ ধপ করে পড়তে থাকে মাটিতে। এদিকে গল গল করে পড়তে থাকা তাজা কালচে লাল রক্ত প্রচন্ড হাওয়ার বেগে যেন বৃষ্টির মতো ঝরে পড়ছে সারা ঘরে। তার মাঝেই আনন্দে উল্লাসে নেচে বেড়াচ্ছে রিচা। পথভ্রষ্ট কোনো মরুপথিক হঠাৎ ঝর্ণা দেখতে পেরে যেমন দিশেহারা হয়ে যায়, তেমনি রিচা কখনো তার লকলকে জিভ বার করে এতদিনের পিপাসা মেটাচ্ছে, কখনো মুখে, চুলে, বুকে রক্তের ছিটায় নেভাচ্ছে প্রতিশোধের আগুন। আর রূপচাঁদ নগরের 113 নম্বর পুরো কটেজ থেকে ভেসে আসে কষ্ট মিশানো করুণ এক কণ্ঠের গান। চোখে আমার কৃষ্ণা, ও তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। ঘটনার প্রায় 3 দিন পর আবারও কাগজে বেরিয়েছে একটা খবর, যাতে লেখা বীরভূমে বেড়াতে এসে নিখোঁজ কলকাতার বিখ্যাত ফটোগ্রাফার সৌগত রায়, সঙ্গে সৌগতর এক টুকরো ছবি। খবরের কাগজটা সরিয়ে রেখে ছোট্ট উত্তরীকে কোলে তুলে নিয়ে ঘুম পাড়াতে থাকে তার মা। কেউ খেয়াল করেনি বীরভূম থেকে একাই ফিরে আসা রিমার ঠোঁটের উপরের দিকের ছোট্ট তিলটা। এতক্ষণ শুনছিলেন শুভদীপ চক্রবর্তীর লেখা গল্প তৃষ্ণা। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেইল করতে পারেন frequencylive5@gmail.com এই ঠিকানায়, এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ হন্টেড 100। হন্টেড 100-এর আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন।